আমরা পড়ছিলাম প্রবাহী তড়িৎ, ঠিক আছে? এই প্রবাহী তড়িৎ আমরা পড়ছিলাম, অনেকটা আমরা থিওরি পড়েছি। আজকের ডেট হচ্ছে কত তারিখ বলো? 2 তারিখ। আজকে হচ্ছে 2/6/25। তার আগে আবার জিজ্ঞেস করে নিই, তোমাদের এক্সাম কবে থেকে গো? অগাস্ট না সেপ্টেম্বর? সেপ্টেম্বরে কত থেকে শুরু? সেপ্টেম্বর 8। আজকে হচ্ছে জুন, জুলাই, অগাস্ট। তার মানে একদম পুরো 3 মাস আছে। 3 মান্থ মানে হচ্ছে 90 ডেজ, মানে হচ্ছে তোমার 12 উইকস। অ্যাভারেজ যদি আমরা ক্লাস নিই পার উইক, যদি আমাদের 4টে ক্লাস হয়, তাহলে 12 × 4 তখন হচ্ছে 48টা ক্লাস হবে। আমাদের পড়ে রয়েছে কি কি? এই চ্যাপ্টারটা পড়ে রয়েছে হাফ, তারপরে চ্যাপ্টারটা হচ্ছে যেটুকু পড়ে রয়েছে সেই হাফ অংশ, তারপরে আছে আমাদের একটা বড় চ্যাপ্টার, এটা যেটা পড়ে আছে তার 2 অংশ। এখানে ক্লাস হচ্ছে দুটো, এখানে ক্লাস হচ্ছে দুটো, এখানে ক্লাস হবে মোটামুটি তোমার ধরে নাও 8টা বা 10টা, তারপরটা হবে 4টে, তারপরটা হবে 4টে, তারপরটায় 4টে, তারপরটায় দুটো। কটা ক্লাস হলো গো? এগুলো থিওরি বলছি, থিওরি প্লাস প্রবলেম। মোটামুটি যতগুলো হয় এগুলো সব অনলাইনের কথা বলছি, কতগুলো হতে পারে দেখি। 2 2 4 2 6, 6 আর 10 16, 16 আর 12 28, আর 2 30। তাহলে 30টা ক্লাসে আমরা থিওরি শেষ করব। আর আমাদের 48টা ক্লাস, মানে এখন 18টা ক্লাস আমাদের বেঁচে রয়েছে। 18টা ক্লাসে যদি 2 ঘন্টা করে 36 ঘন্টা, কিন্তু যদি আমরা দেখি যে আরো 15 যদি ধরি, 36 × 15 কত হয়? 90, 9, 45, 45, 54, 540 পিস অঙ্ক আমি করাতে পারবো। প্রবলেম যদি আমি এখানে 1 2 3 4 5 6 7 8, 8 দিয়ে যদি ভাগ করি, তাহলে 8 7 56, মোটামুটি 70, 60, 50। তাহলে পার চ্যাপ্টার 50টা করে অঙ্ক আমি ডিসকাস করানোর মতন এখন সময় সুযোগে আছি। 50 প্রবলেম। সিলেবাস একদম তোমার খুব যে একদম কুইক আমাদের শেষ হয়ে যাবে তা কিন্তু নয়। তোমাদের বারবার আমি অ্যালার্ট করছি যে এরকম কোনোভাবেই সম্ভব নয় যে জুলাই মাসের মধ্যে সিলেবাস শেষ করে দেবো। যদি জুলাই মাসের মধ্যে সিলেবাস শেষ করি তাহলে থিওরি শেষ হবে, তোমাদের আহ, অঙ্ক টঙ্ক ভালো করে শেষ হবে না। তা আমি চাই যে আমরা আগের গুলোর যেমন পরীক্ষা যেমন নিতে থাকছি তেমন নিতে থাকবো। যখন তোমরা গিয়ে পৌঁছবে, এবার আমার অফলাইন ক্লাসটাকে আমি একটু সাজাবো অন্যরকম ভাবে। অফলাইন ক্লাসে আমরা যেটা করব, আমরা এখন সামনের অফলাইন যেটা আছে, সামনের দুটি অফলাইন যেটা আছে, দুটি অফলাইন, এই দুটো অফলাইনে আমরা পুরোপুরি যতটা পারবো চ্যাপ্টার শেষ করব। ওকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যত পারবো প্রবলেম করব। যাদের এক্সট্রা ডাউট থাকবে, যাদের এক্সট্রা ডাউট থাকবে এবং যারা শনিবার আছে, এক্সট্রা ডাউট আছে, প্লাস শনিবারেও হচ্ছে না, শনিবারেও হচ্ছে না, কমপ্লিট হচ্ছে না, আরো ডাউট পড়ে রয়েছে, তাদের ক্ষেত্রে একটা আমি এক্সট্রা ক্লাস
আমি রেখে দিচ্ছি, শুধুমাত্র এই কন্ডিশনটা যেন মেনটেন হয়, সেটা হচ্ছে রবিবার 2 PM টু 4 PM। এটা কিন্তু এক্সট্রা আর একটা ক্লাস কিন্তু আমি অ্যাড করছি, ওকে? অফলাইনের কথা বলছি, ঠিক আছে? আর যেটা হচ্ছে মেন কথা, যে সিলেবাস আমরা চেষ্টা করব 15th অগাস্টে শেষ করতে। এবং এটা হচ্ছে ভেরি ডিফিকাল্ট কাজ, তোমাদের জন্য নয়, তোমাদের ক্ষেত্রে খুব ইজি হবে। ভেরি ডিফিকাল্ট ফর মি, ফর এনি স্যার, ফর এনি স্যার। এবং অবশ্যই যে স্যার কমপ্লিট কমপ্লিট পড়াবেন, কমপ্লিট পড়াতে গেলে ভেরি ডিফিকাল্ট। কারণ আমি বুঝতে পারছো, আমাদের 48 যদি খানা ক্লাস থাকে, 48টা যদি ক্লাস থাকে, এটা আমরা এই ধরে দেখছি যে প্রতি উইকে 4টি ক্লাস যেন আমাদের থাকে। এটার চেয়ে যেন কম ক্লাস আমাদের না হয়। আর 4টি ক্লাস যেগুলো স্টিপুলেটেড থাকবে, তার মধ্যে শনি রবি এই দুটো যেমন আমাদের আছেই, যদি অনলাইনে হয় দুদিনই হবে, অফলাইনে হলে তোমার বুঝতেই পারছো শনি রবিবারে আমাদের একদম পুরোপুরি যজ্ঞ চলে, অশ্বমেধ যজ্ঞের মতো, সেটা থাকবে, ভালোই হবে। তার সাথে সাথে আমাদের মঙ্গলবারের ক্লাসটা রয়েছে। আর অ্যাড করব আমি, যেমন সোমবারটা যেদিন যেদিন সম্ভব সেদিন করব, যদি সোমবার না হয় বৃহস্পতিবার করব, যদি দুটোই হয় তাহলে দুটোই করব। তাহলে কখনো কখনো 5টা, কখনো কখনো 3টে, কখনো কখনো 4টে, এরকম করে ক্লাস করব আমরা। 3টে নয়, 5টা বা 4টে পার উইক। আমরা কিন্তু 5 অর অ্যাট লিস্ট 4 ক্লাসেস করাবো, অফলাইন অনলাইন মিলিয়ে। প্রিপারেশন, যেহেতু পরীক্ষা 3 মাস মানে হিউজ টাইম, কিন্তু 3 মাস মানে কিছুই টাইম নয়, দুটোই হয়। যে পার্সপেক্টিভে তুমি সময়কে ইউজ করবে, সেরকম অনুযায়ী কিন্তু আমরা পরবর্তীকালে হয় হাসবো না হলে কাঁদবো। তো আমরা যদি হাসতে চাই, এখন আমাদের খাটতে হবে, তোমাদেরকেও খাটতে হবে, আমাকেও খাটতে হবে, ওকে? তো যেটা মেন যে জিনিস যেটা দরকার, সেটা হচ্ছে চ্যাপ্টারের থিওরি, যেগুলো আমি বলবো, যেটা বেসিক যেটা দরকার টু গেট টু অবটেন, একদম প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, অ্যাবাভ 95% মার্কস, 90%-এর যে বেশি মার্কস পাওয়ার জন্য কি কি করতে হবে? 1 নাম্বার হচ্ছে ক্লিয়ার অল থিওরিটিক্যাল কনসেপ্ট। তার মানে থিওরি ক্লাস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, থিওরি ক্লাস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2 হচ্ছে এমসিকিউজ, যেগুলো দেওয়া আছে সেগুলো, আমরা যেহেতু ছায়া বই ফলো করছি, তো ছায়ার যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো অল। নাম্বার 3 হচ্ছে পিওয়াই কিউজ, যেগুলো রয়েছে সেগুলো অল, প্রতিটা চ্যাপ্টারের। নাম্বার 4 হচ্ছে, তারপর আমাদের রে অ্যান্ড মার্টিন যেটা রয়েছে, সেটা হচ্ছে প্র্যাকটিস। তার মানে কোনোদিন ভাববে না যে রে অ্যান্ড মার্টিনকে এখনই আমি সব শেষ করে দেবো। যখন তুমি ভাববে যে আমি ওই চ্যাপ্টারটাকে দেখি, রে অ্যান্ড মার্টিনের দাগ দাও, 15টা করে 15টা করে করে নাও, নিজে করো প্র্যাকটিস, যেখানে আটকাবে আমাকে বলো, আমি এইগুলো সব করাবো, প্রত্যেকটা জিনিস করাবো। রে অ্যান্ড মার্টিনও তোমাদের আমি দাগ দিয়ে দেবো, যেগুলো যেগুলো করার দরকার সেগুলো সেগুলো বলবো, কিছু কিছু করিয়ে দেবো রেয়ান মার্টিন থেকে, বাদ বাকি যাতে তোমরা করে ফেলতে পারো। রেয়ান মার্টিনের অনেক প্রবলেম ভুলভাল দেওয়া আছে, সেগুলোকে আমরা ইগনোর করব। প্রচুর প্রবলেম প্রচুর ভালো দেওয়া আছে, সেগুলোকে আমরা সসম্মানে করব, ওকে? তো দিস ইজ আমাদের, এটা হচ্ছে স্ট্র্যাটেজি। এখান থেকে তুমি 95% মার্কস পাবে, এইচএস এর জন্য বলছি, এইচএস লেভেলের জন্য বলছি। আর কিচ্ছু করার দরকার নেই,
কিন্তু এইটুকু মিনিমাম করতে হবে। 100% মার্কস কিন্তু কেউ গ্যারেন্টি করাতে পারে না, সেটা স্টুডেন্টরা নিজেদের ক্যালিবার অনুযায়ী নিয়ে আসে। কিন্তু শিওর শট তোমরা 35-এর মধ্যে 34, 33 পেতে গেলে এই কটা জিনিস যদি করো সেগুলো হয়ে যাবে। যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রথমটা। সবগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রথমটা। সেই জন্য থিওরির ক্লাসে যা যা আমি লিখে দিই, যা যা বোর্ডে লিখি, যে যে জিনিসগুলো আমি এখানে অনলাইন ক্লাসে লিখি, প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কোনো কথা কিন্তু ফেলার নয়। সেখানে আমরা ক্লাস, যেহেতু মানুষ মাত্রই ভুল হয়, আমার যদি কোনো ভুল হয়, লেখাতে ভুল হয়, কথাতে ভুল হয়, কোনো সিলি মিস্টেক হয়, সেগুলো যাতে আমরা কারেক্ট করি, তার জন্য এখানকার পিডিএফ আমরা দিই। প্লাস অফলাইন ক্লাসে তোমরা যারা যারা ক্লাস ভালো করে টোকো, তাদের পিডিএফ গুলোও কিন্তু আমরা শেয়ার করি। সেগুলো কিন্তু প্রত্যেকে একবার করে জাস্ট দেখে নিও যে ভুল কিছু হচ্ছে কিনা। আর কোন রকম কোনো কিন্তু রেখো না। আর যেমন ভাবে তোমরা প্রবলেম পাঠাতে থাকছো, করতে থাকছো, তেমন ভাবেই করতে থাকো এবং আমাকে রীতিমতো তোমরা জ্বালাও। আমি সেটা চাইবো। আমি যতটা পারা যায় তোমাদেরকে সাপোর্ট দেবো। ওকে, চলো এবার তাহলে আমরা শুরু করি। আমরা আজকে খুব ছোট্ট জিনিস, দুটো তিনটে জিনিস করবো, খুব ছোট্ট জিনিস। আমরা কি কি পড়েছি যদি আমরা সিম্পল রিক্যাপ করি, আমরা কি কি জিনিস পড়েছি, তাহলে আমরা দেখব যে আমরা এই প্রবাহী তড়িতের মধ্যে কিন্তু অনেক জিনিস আমরা পড়ে ফেলেছি। নাম্বার ওয়ান হচ্ছে প্রথমে কিছু রাশি পড়েছি, রাশিগুলো নিয়ে আর আমি বেশি ভাটাচ্ছি না। তারপরে আমরা ওহমের সূত্র পড়েছি। ওহমের সূত্র পড়ার পর আমরা পড়েছি রোধের কনসেপ্ট, সেখান থেকে রোধাঙ্ক, এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি নোট করেছিলাম, সেটা হচ্ছে রোধের 1/রোধ, এটা সমান হচ্ছে পরিবাহিতা, আর 1/রোধাঙ্ক, এইটা হচ্ছে পরিবাহিতাঙ্ক। এটা আমরা পড়েছি। তারপর আমরা রোধের R ইকুয়াল টু রো ইন্টু L/A ফর্মুলাটা বুঝেছি। আর আমরা বুঝেছি R ইকুয়াল টু R0 ইন্টু 1 প্লাস আলফা টি। আমরা ভি ভার্সেস আই এর গ্রাফ সম্বন্ধে আইডিয়া পেয়েছি। আমরা রোধের সময়ের সাথে সাথে গ্রাফ সম্বন্ধে আইডিয়া পেয়েছি। আমরা রোধাঙ্কের যে সময়ের সাথে সাথে না, এটা তাপমাত্রার সাথে সাথে বৃদ্ধির আমরা পেয়েছি। রোধাঙ্কের ক্ষেত্রেও আমরা দেখেছি তাপমাত্রার সাথে সাথে এটা কেমন ভাবে বৃদ্ধি পায় যখন তাপমাত্রা বৃদ্ধিটা খুব বেশি না হয়। এগুলো করার পর, এগুলো ফার্স্ট ক্লাসে ছিল, সেকেন্ড ক্লাসে আমরা করেছি তোমার রোধের সমবায় সম্বন্ধে আমরা আইডিয়া পেয়েছি। কিছু প্রবলেম করেছি, এখান থেকে কিছু প্রবলেম করেছি, আরো প্রবলেম করব। তারপর আমরা ব্যাটারি নিয়ে সম্বন্ধে, তড়িৎ উৎস সম্বন্ধে পড়েছি। সেই উৎস তড়িৎচালক বল পড়েছি। আর সে বাইরের বর্তনীতে বিভব পার্থক্য দেয়, সেটা সম্বন্ধে আমরা পড়েছি। এবং আমরা দেখেছি ই ইকুয়াল টু ভি প্লাস আইআর হয়। এই আইআরটা হচ্ছে নষ্ট ভোল্টেজ বা লস্ট ভোল্ট, এটা আমরা দেখেছি। এই ভিটা হচ্ছে কাজের, আর এইটা হচ্ছে ইএমএফ বা তড়িৎচালক বল। ঠিক আছে, সেখান থেকে আমরা গেস করেছিলাম যে ভি ইকুয়াল টু ই মাইনাস আইআর। তাই আমরা দেখেছিলাম ভি ইজ লেস দ্যান ই হয় সাধারণত। কিন্তু কখনো কখনো আমরা দেখেছি যদি উল্টো দিকে কারেন্ট ফ্লো করানো যায়, উল্টো দিকে কারেন্ট যখন যাবে, তখন কিন্তু ভি ইকুয়াল টু ই প্লাস আইআর হয়ে যাবে। এই এই আইটা তখন হবে নেগেটিভ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে। তখন কিন্তু আমরা দেখেছি ভি ইজ গ্রেটার দেন ই হয়। কখন হয় সেটা? যখন ব্যাটারি চার্জিং হয়। ব্যাটারির যখন চার্জিং করি, তখন এই জিনিসটা হয়। এই জিনিসগুলো পড়ার পর আমরা এই যে রোধের যেমন সমবায় করেছিলাম, সেখানে আমরা তড়িৎ উৎসেরও সমবায় সম্বন্ধে আলোচনা করেছিলাম। তড়িৎ উৎস মানে হচ্ছে কোষ, সেই তাদের সমবায় করেছিলাম। তাদের সমবায় সম্বন্ধে আমরা ডিটেলস ডিসকাশন করেছি। যেটুকু ডিসকাশন করেছি, সেই থিওরিটা যদি কারোর কনসেপ্ট ক্লিয়ার থাকে, কোনো রকম কোনো প্রবলেম তাদের কিন্তু আটকাবে না। তারপর আমরা করেছিলাম
সব থেকে এইগুলো, এই যে জিনিসগুলো করেছিলাম তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস করেছিলাম, যে যদি দুটো তড়িৎ কোষ যারা রয়েছে তাদের যদি তড়িৎচালক বল আলাদা হয়, তাহলে তাদের ক্ষেত্রে নেট তড়িৎচালক বল কত হবে। এটা যদি E1 হয়, R1 হয়, এটা যদি E2 হয়, R2 হয়, তাহলে এখানে ই নেটটা কত হয় আর আর নেট কত হয়, সেটা সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম। সেখানে আমরা ক্যালকুলেট করতে গিয়ে দেখেছিলাম এখানে একটা I1 কারেন্ট ধরেছিলাম, এখানে একটা I2 কারেন্ট ধরেছিলাম, নেট এখানে কারেন্ট হচ্ছে I, তাহলে ই নেট ইকুয়াল টু হবে I ইন্টু আর নেট। যেহেতু এই R1 এবং R2 সমান্তরালে আছে, তাই আর নেটটা আমি করেছিলাম R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এগুলো কিন্তু ক্লাসে ডিসকাস হয়ে গেছে। I মানে হচ্ছে এখানে কিন্তু I1 প্লাস I2। এখানে আমি কিভাবে হয়েছে সেটা না বলেও লিখেছিলাম I1 মানে হবে E1 বাই R1, I2 সমান হবে E2 বাই R2। এটা মনে রাখবে। এটা মনে রাখলে কি হবে, এখানে হবে E1 বাই R1 প্লাস E2 বাই R2 ইন্টু আর নেট হবে ই নেট। তাহলে আর নেট মানে কি, R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তার মানে এখানে লসাগু করলে পাবো E1 R2 প্লাস E2 R1 ডিভাইডেড বাই R1 R2 ইন্টু R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 করলে এই দুটো কেটে যাবে, কেটে গিয়ে দাঁড়াবে U1 R2 প্লাস E2 R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এটা হচ্ছে আমার ই নেট। এই জিনিস তিনটের জন্য যদি হয় তাহলেও সে ক্ষেত্রে আমরা করতে পারবো। তিনটের জন্য হলে কি হবে তোমরা ক্যালকুলেট করো। তাহলে হোমওয়ার্ক হচ্ছে, যে হোমওয়ার্ক গুলো আমরা দেব, আমি যে প্রবলেম গুলো তোমাদের ডাউট হিসেবে রয়েছে যেগুলো পাঠাচ্ছি সেগুলো যদি করো করবে, না করো না করবে, কিন্তু যে হোমওয়ার্ক গুলো আমি দিচ্ছি সেগুলো প্লিজ করো। নাহলে পরে কিন্তু একদম বুঝতে পারবে যে সেইগুলোই চোখের সামনে পড়েছে কিন্তু আর করতে পারছো না। এটা ধরে নাও E3, এটা হচ্ছে R3। এখানে ক্যালকুলেট করবে আর নেট সমান কত, মানে এইটাকে একটা তুল্য তুল্য একটা ব্যাটারি হিসেবে তুলনা করো, যার তুল্য একটা ব্যাটারি হিসেবে বিবেচনা করো, যার তড়িৎচালক বল হচ্ছে ই নেট, যার অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর নেট। তাহলে প্রশ্ন হচ্ছে আর নেট সমান কত, প্রশ্ন হচ্ছে ই নেট সমান কত। এটা ক্যালকুলেট করে আমাকে পাঠিও হোমওয়ার্ক। ওকে, একই রকম ভাবে করবে। হিন্ট কি, হিন্ট হচ্ছে কালো কালিতে হিন্ট দিচ্ছি এখানে, এখানে হচ্ছে I1, এখানে হচ্ছে I2, এখানে হচ্ছে I3, তিনটে জুড়ে এখানে হবে I, যেখানে I সমান হবে I1 প্লাস I2 প্লাস I3, আর যেখানে আর নেট যেটা হবে সেটা হচ্ছে আর নেট সমান হবে R1 প্যারালাল R2 প্যারালাল R3, যা হয় বার করবে। আর ই নেট সমান হবে, ই নেট সমান হবে I যেটা বেরোবে এখান থেকে ইন্টু R1 প্যারালাল R2 প্যারালাল R3। এটা করে পাঠাবে, আমি গ্রুপে পাঠিয়ে দেবো, যেটা সব থেকে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হবে। যারা চেষ্টা করেও পারোনি তারা তারপর খাতায় কিন্তু টুকে নেবে। ওকে, এই সমস্ত জিনিসগুলো আমরা পড়িয়ে আমি মানে সেকেন্ড দিনের রবিবারের প্রথম যে ক্লাসটা ছিল সেই সেকেন্ড ব্যাচের ক্লাসে আমি বলেছিলাম তোমাদের যে আমরা শুরু করব তড়িৎ উৎসের প্রকারভেদ দিয়ে। তাদেরটা খানিকটা বলেছিলাম, কিন্তু সেকেন্ড ক্লাসটায় আমরা সেটা বলার স্কোপ হয়নি। তাই আজকে আমরা তড়িৎ উৎস দিয়ে শুরু করব। তড়িৎ উৎস দু ধরনের হয়, একটা হচ্ছে বিভব উৎস আর একটা হচ্ছে প্রবাহ উৎস। মানে কি, তড়িৎ উৎসকে আমি দু ধরনের সাজাতে পারি। বেসিক্যালি তড়িৎ উৎস যেটা আজকে সুমিয়া একটা কমেন্ট করেছিল যে তড়িৎ উৎস বলতে তো স্যার সবসময় তড়িৎ উৎস মানে তো দুটো তড়িৎদ্বার থাকছে, তাদের মধ্যে একটা বিভব প্রভেদ সৃষ্টি করে, তাহলে একে আমরা কারেন্ট উৎস আবার বলাটা কেমন যুক্তিযুক্ত। তো যাই হোক, সেখানে আমরা দেখো যদি বিভব প্রভেদ সৃষ্টি করে দুটো তড়িৎদ্বারের মধ্যে, সেটা যদি একটা রোধে আমরা কানেক্ট করি তাহলে তো কারেন্ট যাবে। তখন আমি ওকে বলেছিলাম যে আমরা এখানে মধ্যে বেশি আমরা ধর অত ডিটেলসে বা অত চাপ নেব না। আমরা বুঝবো যে যে ভোল্টেজ ডিফারেন্সটা তড়িৎ উৎস তার দুটো তড়িৎদ্বারের মধ্যে দেয় সেটার জন্যই কারেন্ট তৈরি হয়। তাই তাকে বিভব উৎসও বলতে পারি, প্রবাহ উৎসও বলতে পারি, কিন্তু কিছু শর্ত আছে তার সাথে সাথে। বিভব উৎস মানে কি, বিভব উৎস মানে আমরা চাইবো যে এমন তড়িৎ উৎসর সাথে এমন ভাবে আমরা সব জিনিস কানেক্ট করব বা এমন একটা কন্ডিশন দেব যাতে করে বহিঃবর্তনীতে মানে হচ্ছে ভার রোধ যেটা আছে, ভার রোধ যেটা আছে
সেই ভার রোধের দুই প্রান্তে বিভব পরিবর্তিত না হয়। যদি এরকম কন্ডিশন হয় বিভব একেবারেই পরিবর্তন হচ্ছে না, তাহলে তাকে আমরা বলবো আদর্শ বিভব উৎস। ইংরেজিতে এটাকে বলা হয় আইডিয়াল ভোল্টেজ সোর্স। আইডিয়াল ভোল্টেজ সোর্স। আর এমন অ্যারেঞ্জমেন্ট যদি আমি তৈরি করি, এমন একটা উৎস তৈরি করি যে সেটা যে কোনো ভার রোধ যদি আমি কানেক্ট করি, তাতে মোটামুটি একই পরিমাণ কারেন্ট তার মধ্যে দিয়ে ফ্লো করিয়ে দেয়, তাহলে তাকে আমরা বলবো প্রবাহ উৎস। তার মানে প্রবাহ উৎস হচ্ছে ভার রোধের মধ্য দিয়ে ভার রোধ ইংরেজিতে কি? লোড রেজিস্ট্যান্স। লোড রেজিস্ট্যান্সটা কি? এই যে ফ্যান চলছে, কারুর ঘরে ঘরে এসি চলছে, কারুর ঘরে ঘরে তোমার টিভি চলছে, এই টিভি ফ্যান এসি এগুলো হচ্ছে ভার রোধ। সেই ভার রোধের মধ্যে দিয়ে লোড রেজিস্ট্যান্স, তার মধ্যে যে রোধ আছে সেটাকে বলা হয় লোড রেজিস্ট্যান্স। তাহলে সে তার মধ্যে দিয়ে সমান প্রবাহ পাঠাবে, সমান প্রবাহ পাঠাবে এমন সিস্টেম। যদি একদম সমান হয় তাহলে তাকে আমরা বলবো আদর্শ প্রবাহ উৎস। আমরা এখানে দেখব যে কন্ডিশন গুলো কি, খুব ইম্পর্টেন্ট। তাহলে আদর্শ, তোমাদের এই যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনফরমেটিভ বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আদর্শ বিভব উৎস হতে গেলে, বিভব উৎস যদি হতে হয়, তার জন্য যে তড়িৎ কোষ থাকে, তড়িৎ কোষ বা উৎস যেটা থাকে, তড়িৎ উৎস যেটা থাকছে, তার অভ্যন্তরীণ রোধ শূন্য হতে হয়। আর আর আদর্শ প্রবাহ উৎস যদি হয়, তাহলে তার সাথে সমান্তরালে যুক্ত রোধের মান অসীম হতে হয়। এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো সম্বন্ধে আমরা একটু আইডিয়া ক্লিয়ার করব। এই জিনিসগুলো খুবই ইজি, কিন্তু মনে রাখবে আমরা জানি আদর্শ বলে কোনো জিনিস হয় না। আদর্শ প্রবাহ উৎস তো একদমই হয় না। কারণ এমন কোনোদিনই হতে পারে না যে তুমি তার তার মানে এটা মানে আবার এটাও বলে অনেক সময় এইভাবে বলে অভ্যন্তরীণ রোধ অসীম হতে হবে। অভ্যন্তরীণ রোধ অসীম হতে হবে। আর এখানে হচ্ছে অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0। কোনোটাই হওয়া সম্ভব নয়। কিন্তু প্রশ্নে পড়ে। তো প্রশ্নে যদি অপশনে পড়ে তাহলে আমরা টিক মেরে দেবো। এবার আমরা দেখব কি করে আদর্শ বিভব উৎসেতে অভ্যন্তরীণ রোধ শূন্য হলে তবেই সেখানে ভোল্টেজ একই থাকে। তাহলে আমরা এবার আসি আদর্শ বিভব উৎস। ধরে নাও এটা একটা ব্যাটারি, এর ইন্টারনাল রেজিস্ট্যান্স ধরে নাও আর। তাহলে এই পুরোটা মিলে হবে ব্যাটারি। আমরা জানি ইন্টারনাল রেজিস্ট্যান্স ব্যাটারিতে থাকবে। এর বহিঃবর্তনীতে এখানে ধরে নাও একটা লোড রেজিস্ট্যান্স কানেক্টেড আছে, যার নাম দিলাম আর। এইটা হচ্ছে ভার রোধ। ভার রোধ মানে কি বিজিৎ? ভার রোধ মানে কি? বাহ্যিক রোধ তার মানে কি? আমরা উদাহরণ কি কি দিয়েছি এরকম? ঠিক, এই সমস্ত জিনিস। ঠিক, তো এই জায়গাটাতে বিভব পার্থক্য একই থাকতে হবে। এখান থেকে এখানে যে বিভব পার্থক্য, এখান থেকে এখানে এটা এ বিন্দু ধরো, এটা বি বিন্দু ধরো, এর বিভব পার্থক্য একই থাকতে হবে। তাহলে ভিএ মাইনাস ভিবি এইটা হবে কনস্ট্যান্ট, প্রায় কনস্ট্যান্ট। আর তুমি যাই খুশি নাও না কেন, আর তুমি
যা খুশি চুজ করো না কেন। ঠিক। তা দেখো আমি যদি এখানে আমরা এটা পড়েছিলাম যে এখানে, তাহলে দেখি কি হয়, এদিক দিয়ে কারেন্ট যাবে, এদিক দিয়ে কারেন্ট আসবে, এদিক দিয়ে কারেন্ট আসবে। তাহলে এই যে রোধ আর এর ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা আছে এর মধ্যে দিয়ে একই কারেন্ট যাচ্ছে, তাহলে এরা সিরিজে আছে। আর এটা তড়িৎচালক বল ধরলাম ই। তাহলে প্রবাহ কত হবে বর্তনীতে? প্রবাহ যদি আই হয়, তাহলে প্রবাহ আই সমান হবে তড়িৎচালক বল ই বাই মোট রোধ হচ্ছে আর প্লাস আর। তাহলে ভিএ মাইনাস ভিবি সমান কত হবে? ভিএ মাইনাস ভিবি সমান হবে আই ইন্টু আর। আই মানে কত? আই মানে হচ্ছে এখানে ক্যালকুলেট করলাম ই আর, ই বাই আর প্লাস আর ইন্টু আর। এবার এইটাই হচ্ছে আমার বিভব ভি, এটাই আমার বিভব, বিভব হচ্ছে ভি। সেই ভিটাকেই আমি কনস্ট্যান্ট রাখার চেষ্টা করব। কখন থাকবে? তাহলে দেখো ভি সমান, এই আরটাকে উপর নিচে ভাগ করে দাও, তাহলে কি পাবে? ই বাই আরটাকে নিচে যদি নিয়ে আসি, আর প্লাস আর বাই আর। তাহলে এইটাকে আমরা লিখতে পারি, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি ভি সমান ই বাই 1 + r/r। তাহলে আমি প্রাপ্ত লোড ভার রোধের দুটি প্রান্তিক বিন্দুতে আমি যে বিভব পার্থক্য পাচ্ছি, সেই বিভব পার্থক্যের মান আমরা কি পাচ্ছি? ই বাই আর বাই ই বাই 1 + r/r। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভার রোধের দুই প্রান্তে বিভব প্রভেদ ভি সমান, ভি সমান হচ্ছে ই বাই 1 + r/r। এবার বলো তো দেখি শর্ত কি? শর্ত কি আদর্শ বিভব উৎস হওয়ার? আদর্শ বিভব উৎস হওয়ার শর্ত কি? এখানে মেন শর্ত হচ্ছে যে আমি ভার রোধ চেঞ্জ করব, কিন্তু আমি ভার রোধ চেঞ্জ করব কিন্তু ভি চেঞ্জ হবে না। তাহলে ভার রোধ আর পরিবর্তন করলেও, আর পরিবর্তন করলেও আমি ব্যাটারির দুই প্রান্তে আমি ফ্যান দিলাম না এসি দিলাম জানার আমার দরকার নেই। আমি এমন সেটিং করব যাতে করে ফ্যানের দুই প্রান্তেও যা ভোল্টেজ থাকে এসির দুই প্রান্তেও সেই ভোল্টেজটাই থাকবে। তাহলে আমি ভার পড়লেও ভি সেম থাকে। এবার কেউ বলতে পারবে এই কন্ডিশনটা কখন আসবে? কখন এই কন্ডিশন স্যাটিসফাইড হবে কে বলবে? কখন এই কন্ডিশন স্যাটিসফাইড হবে? বলো, কে বলতে পারবে? এই ফর্মুলা থেকে দেখে বলো, আকাশ পাতাল ভেবে নয়, এই ফর্মুলা থেকে বলো। এই আরটাকে আমি চেঞ্জ করব অথচ ভি একই হবে, এখানে কি এমন কন্ডিশন করলে তাই হবে? একদম তাই। বা উপরের এই আরটা যদি জিরো হয়ে যায়, আর সমান যদি শূন্য হয়ে যায়, তাহলে তো এটা জিরো, জিরো বাই যা করবি জিরো। ওই 1000 করলেও জিরো, 50,000 করলেও জিরো, 1 লাখ করলেও জিরো, এক করলেও জিরো। তাহলে যদি অভ্যন্তরীণ রোধ শূন্য করে দিই, তাহলে কিন্তু ভি এর মান একদম ফিক্স থেকে যাচ্ছে। তাহলে এখানে দেখা যায় যে আমরা দেখতে পাচ্ছি যে যদি এইরকম কন্ডিশন হয়, শূন্য করে দিই, তাহলে আমরা দেখতে পাবো ভি সমান হবে মোটামুটি ই, কারণ তার মধ্যে আর অভ্যন্তরীণ রোধ নেই। তাহলে এইটাই হচ্ছে কন্ডিশন, অভ্যন্তরীণ রোধ শূন্য। আর একটা, তাহলে যদি যদি আমরা দেখি যে এমনিতে তো প্র্যাকটিক্যালি শূন্য হয় না, প্র্যাকটিক্যালি আর ইকুয়াল টু শূন্য হয় না।
তাহলে তাহলে এই যে ফর্মুলা ভি ইকুয়াল টু আই ইন্টু আর, আর আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর, এই দুটো থেকে তার মানে এই ফর্মুলাটাকে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু ই আর বাই আর প্লাস আর। এই দুটো ফর্মুলা থেকে তোমরা একটু প্লট করে দেখো তো, এই আই ভার্সিস ভি কারেন্ট যদি বাড়ে তাহলে ভিটা কেমন ভাবে পরিবর্তন হবে, এখানে কিরকম হবে, ভি কি কনস্ট্যান্ট থাকবে কারেন্ট বাড়লে, এরকম থাকবে, এরকম থাকলে তো আদর্শ হতো। কিন্তু এরকম না হয়ে অ্যাকচুয়ালি দেখবে এটা প্র্যাকটিক্যালি এরকম নিচের দিকে নামবে। প্র্যাকটিক্যালি আমরা যদি দেখি এটা নিচের দিকে নামবে। এবার প্রশ্ন হচ্ছে ওয়াই, ওয়াই এরকম নিচের দিকে কেন নামছে, আর এইটা হবে ই, তাহলে এইটা কেন হয় ওয়াই, কে বলতে পারবে? এরকম কেন নিচের দিকে নেমে যায় ওয়াই, কে বলতে পারবে? কোন ফর্মুলা থেকে আমরা প্রমাণ করতে পারবো? আমরা দেখবো কোথায় ভি আছে, কোথায় আই আছে। কেউ জানো এরকম ফর্মুলা আছে ভি আই ই, এই সমস্ত রিলেটেড কোনো ফর্মুলা আছে তোমরা জানো? এখানে বিভব প্রভেদ হচ্ছে ভি, এটা ই, এটা আই আর, এখানে কারেন্ট হচ্ছে আই। কি হয় কিরে, ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর, এই ফর্মুলাটি কি তোমরা জানতে না ভুলে গেছো? এটা আওয়াজ ফাওয়াজ দাও, নাকি কেউ শুনতে পাচ্ছ না? হ্যালো হ্যালো হ্যালো, একমাত্র বিজেতি শুনতে পাচ্ছে, বাদ বাকি সবারই কান নষ্ট হয়ে গেছে বা গলার আওয়াজ পৌঁছাচ্ছে না, একটু আওয়াজ দাও। দুজন আর, আর যাক প্রিয়ন্তনের গলা শুনেছি, তাহলে আর জিজ্ঞেস করো না, খুব কষ্ট করে বলেছে। তাহলে দেখো, যদি আমরা আই এর মান বৃদ্ধি করি তাহলে এটা ভি, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু, এটা হচ্ছে সি, আর এটা মাইনাস আরটা হচ্ছে এম, আর এটা হচ্ছে এক্স, এক্সটা হচ্ছে আই, ভিটা হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি, তাহলে কিরকম গ্রাফ হবে, ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি, তাহলে ভি ইকুয়াল টু মাইনাস আর ইন্টু আই প্লাস ই। তাহলে প্র্যাকটিক্যালি আমরা যদি দেখি, এটা যদি আই হয়, এটা যদি ই হয়, সরি এটা যদি ভি হয়, তাহলে যখন আই ইকুয়াল টু জিরো, এখান থেকে দেখো যখন আই ইকুয়াল টু জিরো তখন আমরা পাচ্ছি ভি সমান ই, তাহলে এখান থেকে শুরু, এটা হচ্ছে ই। এবার আই যত বাড়তে থাকবে এটা কমতে থাকবে, তাহলে ই থেকে নিচের দিকে নামবে একটা স্লোপে। তাহলে এইটা হচ্ছে প্র্যাকটিক্যাল, কারণ একটা রোধ থাকেই, ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকেই। এবার যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স না থাকে, যদি আর ইকুয়াল টু জিরো করে দাও, তার মানে তুমি আর মানে এম, তাহলে এম ইকুয়াল টু জিরো করে দিলে, তার মানেই তুমি ট্যান থিটা ইকুয়াল টু জিরো করে দিলে, তার মানেই তুমি থিটা ইকুয়াল টু জিরো করে দিলে, তার মানেই তুমি আই অক্ষের প্যারালাল করে দিলে, আই অক্ষের সমান্তরাল করে দিলে, তার মানেই তুমি এই গ্রাফটায় পৌঁছে গেলে, যেটা হচ্ছে আর ইকুয়াল টু জিরো, অভ্যন্তরীণ রোধ জিরোর জন্য। তার মানে এইটা হচ্ছে প্র্যাকটিক্যাল নয়, এটা হচ্ছে আইডিয়াল। আইডিয়াল মানে হচ্ছে ইমাজিনারি। ওকে, নেক্সট, প্রবাহ উৎস। প্রবাহ উৎস সম্বন্ধে বেশি ডিটেলস তোমাদের আপাতত জানার কোনো প্রয়োজন নেই, কিন্তু মনে রাখবে যে এখানে যদি কোনো ব্যাটারি থাকে
তার কোনো অভ্যন্তরীণ রোধ যদি থাকে, তার সাথে প্যারালালি একটা বিরাট মানের রোধ, এটা ধরো না ব্যাটারি, একটা বিশাল রোধ যদি আমি দিয়ে দিই, তারপরে যদি এখানে ভার রোধ কানেক্টেড হয়, তাহলে যেটা হয় সেটা হচ্ছে এই কারেন্টটা এই বিশালের মধ্যে দিয়ে যেতে না পেরে পুরোটাই এইদিকে যায়, এবং তার ফলে অনেকটাই কারেন্টটা কনস্ট্যান্ট থাকে, এদিকে শেয়ারিংটা কম হয়, শেয়ারিং কম। তো মোটামুটি খানিকটা হলেও এখানে কারেন্টটা কনস্ট্যান্ট থাকার কথা যদি এই রোডটা প্রচুর বেশি থাকে। কি হবে সেখানে? সেখানে আইটা হবে তোমার, এবার এই যে জিনিসটা, এটা ডিটেলস ডিসকাশন আমি এখন করতে পারবো না, কারণ এর মধ্যে অনেকগুলো এক্সট্রা সুইচ ফুইচ হেন তেন থাকে, যেগুলো তোমরা পরবর্তীকালে যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হও তখন তোমরা পড়বে, কিন্তু তখন এটা তোমাদের সিলেবাসের স্কোপের মধ্যে নেই। কিন্তু মনে রাখবে যে তোমাদের পরীক্ষায় প্রশ্ন ফেলে দেয় যে প্রবাহ উৎসের ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধ হয় অসীম, অভ্যন্তরীণ রোধ এটা ইনফাইনাইট করতে হয় বা অসীম হতে হয়। এইটুকু আপাতত মনে রাখবে, যদি কোনো কারণে বাই চান্স পড়ে যায় তাহলে যেন টিক মারতে পারে। দু ধরনের উৎস আছে এটা জানলে। নেক্সট নেক্সট আমরা যেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস একটা পড়বো, সেটা হচ্ছে গ্যালভানোমিটার, অ্যামমিটার, শান্টিং। এবার কিন্তু এই যে পার্টটা বললাম আগে, এতক্ষণ ধরে আমি চিল্লালাম, সেখানে দুটো পয়েন্ট মনে রাখলেই হবে, যে প্রবাহ উৎসের ক্ষেত্রে রোধ হচ্ছে অসীম, বিভব উৎসের ক্ষেত্রে আদর্শ যদি হয় তাহলে রোধ হচ্ছে জিরো। বাস, বাদ বাকিটা তোমাদের ক্যালকুলেশন কোনোদিন পড়বে না, প্রমাণ কোনোদিন পড়বে না, মনে রাখলেই হলো। কিন্তু এখন যেটা আমরা করতে চলেছি সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। কি কি? প্রথম আমরা পড়বো শান্টিং। শান্টিং বলে একটা জিনিস, শান্ট, শান্ট বলতে কি বোঝায়? শান্ট রোধ। শান্ট রোধ মানে হচ্ছে যে ধরে নাও, মনে করো একটা সিচুয়েশন দাও, মনে করো তোমার একটি বিশাল দামি, যে যেমন বড়লোক সেই অনুযায়ী দামি, বিশাল দামি ইলেকট্রিক্যাল অ্যাপারেটাস আছে। ইলেকট্রিক্যাল মানে কি রে? বৈদ্যুতিক যন্ত্র আছে, বৈদ্যুতিক যন্ত্র আছে। এইটা হচ্ছে সেই দামি যন্ত্রটা, এটা হচ্ছে সেই দামি যন্ত্র। তো তুমি জানো, ইউ হ্যাভ নলেজ, তোমার জানা আছে এর মধ্য দিয়ে, মানে ওই যন্ত্রটার মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার এর বেশি প্রবাহ গেলেই এটি নষ্ট হয়ে যাবে। তাহলে তোমার একটা দামি বৈদ্যুতিক একটা যন্ত্র আছে, সেই যন্ত্রটায় কিছু একটা তোমার ইন্টারেস্টিং কিছু একটা জিনিস হয়, যেটা বন্ধুদেরকে দেখানোর জন্য তুমি নিয়ে এসছো সবারই সামনে, সবাই হাঁ হয়ে বসে আছে দেখবে তুমি কি ম্যাজিক দেখাবে। কিন্তু তার সাথে সাথে তোমার যে যন্ত্রটা, যার কাছ থেকে তুমি ঝেপেছো নিয়েছো বা পেয়েছো, সে বলে দিয়েছে যে 1 অ্যাম্পিয়ারের চেয়ে বেশি প্রবাহ যদি যায় তাহলে এটা পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যাবে, এটাকে আর সারানোর কোনো উপায় নেই। তখন তুমি যার বাড়িতে গিয়ে এই মজাটা দেখানোর জন্য গেছো, তারা বলল যে আমার বাড়িতে কিন্তু 5 অ্যাম্পিয়ারের চেয়ে কম কারেন্ট কোথাও প্রবাহিত হয় না। তাহলে তুমি কি করবে?
তাহলে প্রদত্ত প্রবাহ মনে করো 5 অ্যাম্পিয়ার। তাহলে ওই যন্ত্রের ম্যাজিক কি দেখানো বন্ধ করে দেবে? যে কি করবে? অপশন হচ্ছে হ্যাঁ, অপশন হচ্ছে না, অপশন হচ্ছে যাবই না ওদের বাড়ি। যেহেতু এরকম একটা প্রশ্ন আপনি করেছেন স্যার, তাহলে নিশ্চয়ই আমি বন্ধ করব না, কিছু একটা উপায় নিশ্চয়ই বলবেন। এর একটা উপায় আছে। অবশ্যই না। তোমার কাছে যদি শান্টিং এর নলেজটা থাকে, শান্ট রোধের কনসেপ্ট থাকে, তাহলে তুমি কারেন্টটাকে শেয়ার করাবে। কি করে? ধরে নাও এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তুমি জানো এই যে বৈদ্যুতিক যন্ত্রটা আছে এ ম্যাক্সিমাম অ্যালাউ করবে 1 অ্যাম্পিয়ার। তুমি আলাদা আর একটা রোধ এর সাথে প্যারালালি কানেক্টেড করো, যে বাদ বাকি 4 অ্যাম্পিয়ারটা নেবে। তাহলে ধরে নাও এর রোধ তোমার জানা আছে আর। তাহলে প্রশ্ন হচ্ছে এইটা, এই রোধটা, এই যে রোধ যে বেশি কারেন্ট নিয়ে দামি বৈদ্যুতিন যন্ত্রকে বাঁচিয়ে দেয়, সেই রোধটাকে বলা হয় শান্ট রোধ। মনে করি সেই শান্ট রোধ হচ্ছে এস। প্রশ্ন হচ্ছে এস সমান কত? তাহলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট, শেষে 5 অ্যাম্পিয়ারই বেরোবে। 5 অ্যাম্পিয়ারই বেরোবে। তুমি একে ডাইরেক্ট কানেক্ট করলে, কিন্তু এমন ভাবে কানেক্ট করলে, এমন একটা রোধ চুজ করলে, এই রোধটা জানা, আর হচ্ছে জানা, আর তোমার কাছে জানা, আর যদি জানা থাকে তাহলে শান্ট রোধের মান কত হলে ওই বৈদ্যুতিক যন্ত্রটা বেঁচে যাবে, সেটা যদি আমরা ক্যালকুলেট করতে পারি, তাহলে আমরা শান্ট শিখে গেছি। তাহলে বলো কি হবে? তাহলে একটা প্রবলেম। প্রবলেম হচ্ছে 5 অ্যাম্পিয়ার প্রবাহ, এখানে একটা যন্ত্র আছে যার রোধ আর, তাতে ম্যাক্সিমাম আমি 1 অ্যাম্পিয়ার পাঠাতে পারবো। তাহলে তাতে কত মানের, কত মানের শান্ট রোধ যোগ করতে হবে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? এটা ধরে নিলাম আই, এটা ধরে নিলাম এস, এটা ধরে নিলাম এস, আর এইটা ধরে নাও আই অ্যালাউড বা আই ম্যাক্স ধরলাম। আই ম্যাক্স মানে বিশাল নয়, আই ম্যাক্স কিন্তু কম, ম্যাক্সিমাম যে লিমিটে ও নষ্ট হয়ে যায়। তাহলে এইটা কত হবে, এইদিকে কত হবে? আই মাইনাস আই ম্যাক্স। বললে আর বাই 4 বলেছো। আর কেউ কিছু বললে বলো। আমি জেনারেল কেসটা করছি, তোমাদের যদি মেলে তো ভালো, তোমরা এটা করো। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে দেখো বিভব প্রভেদ এদিকেও তাই এদিকেও তাই, একই বিভব। তো তোমার কোনোভাবেই পথের উপর নির্ভর করে না, বিভব পার্থক্য শুধুমাত্র প্রাথমিক আর অন্তিম বিন্দুর উপর নির্ভর করে। তাহলে ভিএ মাইনাস ভিবি, ভিএ মাইনাস ভিবি সমান আমি লিখতে পারি আই ম্যাক্স ইন্টু আর। এখানে আমাদের প্রবলেমে আই ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে 1 অ্যাম্পিয়ার, আর ইকুয়াল টু হচ্ছে আর, আই ইকুয়াল টু হচ্ছে 5 অ্যাম্পিয়ার, এস ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা এখানে এস বার করব। একজন বলছে আর বাই 5। ওকে, তাহলে ভিএ মাইনাস ভিবি সমান আমার দাঁড়াচ্ছে আই মাইনাস আই ম্যাক্স ইন্টু এস। তাহলে দেখো দুই ক্ষেত্রেই যদি বিভব পার্থক্য সমান হয়, তাহলে ডান পক্ষগুলোকে আমরা সমান লিখতে পারি। তাহলে আই ম্যাক্স
ইন্টু আর সমান আই মাইনাস আই ম্যাক্স ইন্টু এস। তাহলে এখানে আমরা লিখতে পারি আর বাই এস সমান, এদিক থেকে এসটা নিয়ে এলাম, এটাকে লিখতে পারি আই মাইনাস আই ম্যাক্স বাই আই ম্যাক্স। তাহলে এটা সমান কি, আই বাই আই ম্যাক্স ইন্টু মাইনাস ওয়ান। তাহলে এই ওয়ানটা ওইদিকে যদি চলে যায় তাহলে কত পাবো, বা এটাই থাক। তাহলে আর বাই এস সমান কি পেলাম, আর বাই এস সমান পেলাম আই বাই আই ম্যাক্স মাইনাস ওয়ান। তাহলে এস সমান আর বাই আই ম্যাক্স মাইনাস ওয়ান। এই পুরো জিনিসটাকে নিচে নিয়ে এলাম, এইটাকে ওই দিকে নিয়ে গেলাম, তাহলে এস সমান পেয়ে গেলাম। তাহলে আমাদের প্রশ্নে কি ছিল, আমাদের প্রশ্নে ছিল আর সমান আর, আই হচ্ছে বর্তনীর প্রবাহ, এইটা ছিল 5 অ্যাম্পিয়ার। আই ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম যে কারেন্টটা গেলে ও বেঁচে থাকবে যন্ত্রটা, তার প্রবাহ। তাহলে এগুলো বসিয়ে দিলে আমি যেটা পাবো, এস সমান আর বাই 5/1 মানে 5 মাইনাস ওয়ান সমান হলো আর বাই 4। যে আর বাই 5 বলেছিলে কি ভুল করেছিলে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, তাহলে এটা কারেক্ট করে নাও। বোঝা গেল? ক্লিয়ার? বুঝলে না বুঝলে না বলো, বুঝলা কি না বুঝলা সদানন্দ বাবু? তাহলে যদি যদি এই যে ফর্মুলাটা পেলাম, এস সমান শান্ট রোধ, প্রয়োজনীয় শান্ট রোধ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। 1 নাম্বার, এখান থেকে 1 নাম্বার, 1 মার্ক শিওর, 1 মার্ক ইন সেপ্টেম্বর এক্সাম। তাহলে এস সমান আর বাই আই ম্যাক্স মাইনাস ওয়ান। এটা মানে বুঝতে হবে, এটা হচ্ছে প্রয়োজনীয় শান্ট রোধ, আর মানে হচ্ছে যে তোমার দামি বৈদ্যুতিন যন্ত্রের বা বৈদ্যুতিক যন্ত্রের রোধ, আই মানে হচ্ছে মূল প্রবাহ, মানে মেন কারেন্ট, মেন লাইনের প্রবাহ, যেটা আমাদের সাধারণত গৃহস্থলীতে 5 অ্যাম্পিয়ারের কাছাকাছি থাকে। আই ম্যাক্স মানে কিন্তু হচ্ছে কি, আই ম্যাক্স মানে হচ্ছে ওই দামি বৈদ্যুতিন যন্ত্রের মধ্যে সর্বোচ্চ অনুমোদিত প্রবাহ, যে প্রবাহটা ম্যাক্সিমাম অনুমোদন করা যায় নষ্ট না করে। তাহলে সেক্ষেত্রে এই যে কন্ডিশন, সেই ক্ষেত্রে প্রয়োজনীয় শান্ট রোধ কত হবে, তার ফর্মুলা হচ্ছে এইটা। তাহলে আই বাই আই ম্যাক্স যদি এন ধরে নাও, আই বাই আই ম্যাক্স যদি এন ধরে নাও, তাহলে তুমি শান্ট সমান কত পাচ্ছ, এস সমান পাচ্ছ আর বাই এন মাইনাস ওয়ান। এটা মনে রেখো, মনে রেখো, ইম্পর্টেন্ট। এই শান্টের কনসেপ্টটা, এই শান্টের কনসেপ্টটা আমরা ব্যবহার করব অ্যামমিটার তৈরিতে। এই কনসেপ্ট, এই শান্ট রোধের কনসেপ্ট, শান্ট রোধের ধারণা অ্যামিটার যন্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। কেমন ভাবে, হাউ, এটা আমরা এখন দেখবো। নেক্সট, এটা নেক্সট ডিসকাশন আমাদের। তাহলে আমরা দুটো ইম্পর্টেন্ট জিনিস এখন আলোচনা করব, একটা ভোল্টেজ মাপার যন্ত্র, একটা কারেন্ট মাপার যন্ত্র। এই দুটো সম্বন্ধে আমরা ক্লিয়ার আইডিয়া আজকে জানবো। একটা হচ্ছে অ্যামমিটার,
আর একটা হচ্ছে গ্যালভানোমিটার। তাহলে দেখো, আমরা জানি প্রবাহ মাপার যন্ত্রের নাম হচ্ছে, প্রবাহ মানে তড়িৎ প্রবাহ, ঠিক আছে? প্রবাহ পরিমাপের যন্ত্র এটা হচ্ছে অ্যামিটার। অ্যামিটার। আর বিভব পার্থক্য, বিভব বলে আদর্শ কিছু হয় না, বিভব পার্থক্যই মেন। এইটা পরিমাপের যন্ত্র হচ্ছে ভোল্ট মিটার। ভোল্টামিটার নয় কিন্তু, ভোল্ট মিটার। ভোল্ট মিটার। বিজিত, ভোল্টামিটারটা কি জিনিস রে? আর ভোল্ট মিটার? ছোটবেলায় ভোল্টামিটার কোনোদিন শুনেছো? কে? না, লিখে দিই তাহলে। কোষের তড়িৎচালক বল নির্ণয় করে। কোষের তড়িৎচালক বল মানে ইএমএফ, এগুলো পরিমাপের যন্ত্র হচ্ছে পোটেনশিওমিটার। ওকে। ভোল্টামিটার হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট। কেউ জানিস না ভোল্টামিটার কি? তড়িৎ বিশ্লেষণ করার যন্ত্র। তড়িৎ বিশ্লেষণের যন্ত্র, অ্যারেঞ্জমেন্ট, অ্যাপারেটাস, যার মধ্যে দুটো তড়িৎদ্বার দেয়, একটু জল দেয়, একটু লবণ মিশিয়ে দেয়, নিয়ে একটু ওই ওইসব করে দেয়, হয় না? তড়িৎ লেপন টেপন পড়নি? কাকে অ্যানোডে রাখবো, কাকে ক্যাথোডে রাখবো, কিসের সলিউশন নেব, কাকে কোন দিকে রাখবো, কতক্ষণ করব, নাই? গ্যালভানাইজেশন। এ কি ছিল না কোনোদিন তোদের? ক্লাস টেনেই তো ছিল, হ্যাঁ ঠিক। ওকে। তো আমরা এই পোটেনশিওমিটারটা পরে পড়বো, এটা নেক্সট পড়বো, নেক্সট নেক্সট টু নেক্সট চ্যাপ্টারে পড়বো, ক্লাসে নেক্সট টু নেক্সট ক্লাসে পড়বো। আজকে আমরা এই দুটো পড়ে ফেলবো, একেবারে ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার পড়ে ফেলবো। অ্যামিটার আর ভোল্টমিটার বলতে কি বোঝায়, এদের কাজ কি, কিভাবে এরা মাপে, কেমন ভাবে এদেরকে ব্যবহার করা যেতে পারে, এবং এই সংক্রান্ত একটা দুটো প্রবলেম জাস্ট 15 থেকে 20 মিনিটে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তার আগে আমরা প্রথম কথা বলবো গ্যালভানোমিটার নিয়ে। গ্যালভানোমিটার নিয়ে আমরা বীভৎস রকমের পড়াশোনা করব ম্যাগনেটিক ইফেক্টের সময়। তড়িতের, তড়িৎ প্রবাহের দরুন যে চৌম্বক তোমার প্রভাব আছে, চৌম্বক প্রভাব আছে, সেই ক্যালকুলেশনের সময় আমরা গ্যালভানোমিটারের থিওরি পড়বো। কিন্তু আপাতত আমরা এই গ্যালভানোমিটারকে আমরা ক্লাস 10-এও আমরা গ্যালভানোমিটারের নাম শুনেছি। আমরা একটাই কথা বা দুটো কথা এর সম্বন্ধে বলতে পারি, যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে, এর মধ্য দিয়ে প্রবাহ গেলে বিক্ষেপ দেখায়। প্রবাহ যত বেশি হয় কাঁটার বিক্ষেপ তত বেশি হয়। কিন্তু মুশকিল হচ্ছে, সমস্যা কি তাহলে? তাহলে এটা দিয়ে আমি মেপে নিতে পারতাম কারেন্ট, কিন্তু সমস্যা আছে। সমস্যা কি? সমস্যা হচ্ছে গ্যালভানোমিটারের নিজস্ব রোধ খুব কম। গ্যালভানোমিটারের রোধ মোটামুটি আছে, রোধ স্ট্যান্ডার্ড যেমন হয় একটা আছে, কিন্তু এর এর মধ্য দিয়ে বেশি প্রবাহ পাঠালে ওই যে কাঁটা থাকছে, কাঁটা যেটা ঘুরে বাম দিক ডান দিক করে, সেই কাঁটার পার্মানেন্ট পার্মানেন্ট বিক্ষেপ হয়ে যায়। মানে কি গো? পার্মানেন্ট বিক্ষেপ হয়ে যায় মানে কি?
কাঁটা ডান দিকে যদি একবার শ্যাট করে ঘুরে যায়, ও আর বাম দিকে ঘুরবে না। তার মানেই হচ্ছে পার্মানেন্ট বিক্ষেপ হয়ে যায়, মানেই গ্যালভানোমিটারটা অক্কা পায়। গ্যালভানোমিটার নষ্ট হয়ে যায়। তো যদি গ্যালভানোমিটার নষ্ট হয়ে যায়, তাহলে আমাকে আবার গ্যালভানোমিটার কিনতে হবে। সেটাতেও আমি বেশি কারেন্ট মাপতে গেলে আবার নষ্ট হয়ে যাবে। তার মানে এখানে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস বুঝলাম, যে গ্যালভানোমিটারের যে আই ম্যাক্স সেটা খুব কম। কেমন কম? এটা বলছে মিলি অ্যাম্পিয়ার অর্ডারের। মিলি অ্যাম্পিয়ার মানে 10⁻³ অ্যাম্পিয়ার অর্ডারের। কিন্তু আমাদের কারেন্ট কত মাপতে হবে? অ্যাম্পিয়ার অর্ডারের। তাহলে আমি কি করে মাপবো? কি করে মাপবো? কি টেকনিক শিখলাম এখন? সে যদি কি টেকনিক শিখলাম বল একটু আগে? যে একজন, এখানে আমাদের সেন্সিটিভ যন্ত্রটা হয়ে গেল গ্যালভানোমিটার, যেটা হারিয়ে ফেললে আমাদের কিন্তু টাকা পয়সা যা যাওয়া যাবে, আমাদের এক্সপেরিমেন্টের শ্রাদ্ধ হয়ে যাবে। তাই সেই এক্সপেরিমেন্টকে বাঁচাতে গেলে গ্যালভানোমিটারকে বাঁচাতে হবে। তাই গ্যালভানোমিটার আমাদের কাছে বিশাল প্রেসাস, বিশাল মূল্যবান। তাই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে আমরা বেশি কারেন্ট পাঠাবো না কম কারেন্ট পাঠাবো? সে যদি শান্ট ব্যবহার করতে হবে, সব একদম এসবের ধার ধারে নিয়ে একদম ডাইরেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছে। ভেরি গুড। একটা অল্প মানের রোধ তার সাথে প্যারালালে কানেক্ট করতে হবে। ভেরি গুড। তাহলে গ্যালভানোমিটারটাকে ধরে নাও, এর চেহারাটা আমি ধরলাম এরকম। গ্যালভানোমিটার, এটা হচ্ছে গ্যালভানোমিটার। একটা ফ্রেন্ডশিপ ব্যান্ডের মতন লিখে দিলাম, জি হচ্ছে গ্যালভানোমিটার। আর কথার কথা জিটাকে আবার ধরলাম, জি হচ্ছে গ্যালভানোমিটারের রোধও ধরে নিলাম, ধরে নে গ্যালভানোমিটারের রোধ। গ্যালভানোমিটারের রোধ জিটাকে ধরে নিলাম। এবার আমরা দেখতে পাচ্ছি আইম্যাক্স অফ গ্যালভানোমিটার ইজ ভেরি লেস, অফ দ্য অর্ডার অফ মিলি অ্যাম্পিয়ার অর্ডার। কিন্তু মূল প্রবাহ যেটা আছে সেটা হচ্ছে আই। আই হচ্ছে আমার মূল প্রবাহ। তাহলে আমাকে এর সলিউশন একটাই, যেটা এক্ষুনি আমরা ডিসকাস করলাম, যেটা সে যদি বলল সেটাই একমাত্র সলিউশন, যে এই গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে একটি ছোট্ট মানের রোধ, যার আগে আগাম ক্যালকুলেশন আমি করে রাখবো, সেরকম মানের একটা রোধ আমি ব্যবহার করব, যাকে আমরা শান্ট রোধ বলি। তাহলে আমরা একটি 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 ক্যালকুলেটেড মানের ক্যালকুলেটেড মানের শান্ট রোধ ব্যবহার করব। সবসময় মনে রাখতে হবে শান্ট রোধ খুব কম হয়, যাতে করে সে সবচেয়ে বেশি পরিমাণ কারেন্ট গিলে নিতে পারে, তার মধ্যে দিয়ে ফ্লো করিয়ে দিতে পারে, অ্যালাউ করতে পারে বেশি কারেন্ট ফ্লো করানোর জন্য, যাতে করে গ্যালভানোমিটারটা বেঁচে যায়। তাহলে ওকে বাঁচানোর জন্য ও কি করবে? এখানে জি, এইখানে আমি একটা শান্ট রোধ ইউজ করব, যার মান খুব কম। তাহলে এইটা যদি আই হয়, এইটা যদি আইজি হয়, আই ম্যাক্স আর বললাম না, ধর আইজি বললাম, গ্যালভানোমিটার তো, গ্যালভানোমিটার প্রবাহ ধরলাম, এইটা যদি আই হয়, তাহলে আই বাই আইজি এটা হচ্ছে প্রবাহ গুণক। কেন প্রবাহ গুণক? কারণ আমি মাপছি আই, কতটুকু ম্যাক্সিমাম মাপার জন্য আইজি মেপে আমি আই মাপছি। গ্যালভানোমিটারে মিলি অ্যাম্পিয়ারের কারেন্টের বিক্ষেপ আমি দেখছি, মিলি অ্যাম্পিয়ারের কাঁটা এদিক ওদিক নড়ছে, সেইটা দেখে আমি মাপছি আমার বর্তনীর, মূল বর্তনীর প্রবাহ যেটা আই, সেটা। তাহলে নিশ্চয়ই একটা বড় গুণ আমি জিনিস মাপতে পারছি। এইটাকে বলা হয় প্রবাহ গুণক, যেটাকে আমরা নাম দিয়েছিলাম আই বাই আই ম্যাক্স বলেছিলাম, যেটাকে আমরা বলে দিয়েছিলাম তখন এন। তাহলে এস সমান হবে, আর ক্যালকুলেশন করে নাটক করে টাইম নষ্ট করে লাভ নেই, এস সমান হবে জি বাই এন মাইনাস ওয়ান। তাহলে এবার যদি তোমাকে প্রশ্ন করি, আমি প্রশ্ন যদি করি, প্রশ্ন এক, তাহলে অ্যামমিটারটা কে? অ্যামিটারটা কোনটি? অ্যামিটারটা কোনটি?
অ্যান্সার হচ্ছে একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ারলি বোঝো, অ্যান্সার হচ্ছে একটি গ্যালভানোমিটার, তার সাথে একটা অল্প মানের শান্ট যোগ করে দিলে যে সংস্থাটা হয় সেটা হচ্ছে অ্যামমিটার। তাহলে এই জিনিসটা হচ্ছে অ্যামমিটার, এটা পুরোটা হচ্ছে অ্যামমিটার। তার মানে কি বাংলা ভাষায় কি, বা এ একটি ক্ষুদ্র মানের ক্ষুদ্র মানের শান্ট রোধ যুক্ত, শান্ট মানেই সেটা প্যারালালি, ঠিক আছে, শান্ট যুক্ত, শান্ট রোধ যুক্ত গ্যালভানোমিটারকে, গ্যালভানোমিটারকে আমরা কি বলবো, অ্যামমিটার বলবো। ঠিক। এবার আমার প্রশ্ন নাম্বার 2, প্রশ্ন 2, কোন বর্তনীর প্রবাহ নির্ণয়ে, প্রবাহ নির্ণয়ে কোন বর্তনীর প্রবাহ নির্ণয়ে এই অ্যামমিটারটাকে, এই অ্যামমিটারকে কেমন ভাবে কানেক্ট করব, বর্তনীর সাথে কেমন ভাবে কানেক্ট করব, কেমন ভাবে কানেক্ট করব, অপশন দিচ্ছি আমি তোমাদেরকে। 1 নাম্বার হচ্ছে সিরিজে, 2 নাম্বার হচ্ছে প্যারালালে। অপশন এ, অপশন বি, বলো। এই যে অ্যামমিটার দেখতে পাচ্ছ, গ্যালভানোমিটারের সাথে শান্ট যোগ করলেই তাকেই অ্যামমিটার বলে। যেখানে আমরা দেখতে পেলাম শান্টের মান কত, G/n-1, যেখানে জি হচ্ছে গ্যালভানোমিটারের রোধ, তাহলেই আমরা ক্যালকুলেট করতে পারবো। কিন্তু এই যে টোটাল জিনিসটা বেরোলো, এই দিকটা ধরে নাও এ, এই দিকটা ধরে নাও বি, এই টোটাল জিনিসটাকে কোনো বর্তনীর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা মাপার জন্য আমরা সেটাকে কেমন ভাবে যুক্ত করব, সিরিজে না প্যারালালে, সেটা তোমাদের ক্লিয়ার করার জন্য প্রশ্নটাকে, অ্যান্সার নয়, প্রশ্নটাকে আরো ক্লিয়ার করার জন্য আমি একটা ছবি এঁকে দিচ্ছি। মনে করি, মনে করো এইটা হচ্ছে বর্তনী, কোন একটা বর্তনীর পার্ট, একটা বর্তনীর অংশ। এখানে যে কারেন্ট যাচ্ছে সেটা তোমার অজানা, এখানে যে কারেন্ট যাচ্ছে সেটা তোমার অজানা। এবার কিন্তু আয় অজানা, বাট ইউ হ্যাভ আ অ্যামমিটার, অ্যান অ্যামমিটার হবে নাকি, এ এন এন অ্যামমিটার, ওকে, তোমার একটা অ্যামমিটার রয়েছে, তাহলে কি করবে, কি করে কানেক্ট করবে, অ্যামমিটারটা দেখতে কিরকম, যেখানে জি হচ্ছে গ্যালভানোমিটারের রোধ আর এস হচ্ছে G/n-1, এন মানে কি, এখানে যে কারেন্ট আই, আর এখানে ধরে নাও কারেন্ট হচ্ছে আইজি, এখানে কাঁটা নড়বে তো, কাঁটা নড়লে এখানে কাঁটায় দেখাবে তো কত কারেন্ট, সেই কারেন্টটা ধরে নাও আইজি। কি করে কানেক্ট করবে, এটা ধরে নাও এ প্রান্ত, এটা ধরে নাও বি প্রান্ত, এটাকে কি করে কানেক্ট করবে, কে বললো সিরিজ, কে বললো শ্রেণী, একজন বললো সিরিজ, একজন বললো শ্রেণী, বলুন কে, হ্যাঁ বল, শুনতে পেলাম না, বল। কি প্যারালাল না সিরিজ, অবশ্যই শ্রেণী করতে হবে। শ্রেণী করতে গেলে কি করবে, তুমি প্রথমে এখানে কাটবে, এখানে আমি কাটবো, কেটে আমি এই দিককার একটা প্রান্ত নিয়ে আসবো এই পর্যন্ত, আর এদিককার যে প্রান্তটা আছে তাকে এই পর্যন্ত নিয়ে আসবো, নিয়ে মধ্যেখানে এই পুরো জিনিসটাকে ফিট করিয়ে দেবো।
তাহলে এইটা হয়ে গেল, এই বর্তনী তোমার ছিল, এই বর্তনী ছিল, এর মধ্যেখানে এটা আমি জয়েন করে দিলাম। তাহলে শ্রেণীতে যুক্ত করব, অবশ্যই শ্রেণীতে। ভেরি গুড। এবার 3 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রশ্ন 3, অ্যামিটারের রোধ কত? অ্যামিটারের রোধ কত? বলতে পারলে কিন্তু বাম্পার চকলেট দেবো। বলো, দেখে নয়, না দেখে, এখানে বই টই দেখে বলুন। তাহলে চকলেট খেয়ে কিন্তু পেট খারাপ করবে। বল। ওসব জানি না, ভালো করে বলো। ইউ হ্যাভ ডান 80% জব। তো তাদের ভেরি গুড বলবো, কিন্তু চকলেট পাওয়ার মতন কিন্তু ভেরি গুড হল। আর একটু ফাইন অ্যান্সার চাইছিলাম। ও বলছে এইটা যদি অ্যামমিটার হয়, তাহলে তো এটা জি প্যারালালি কানেক্টেড এস এর সাথে, তাহলে নেট রোধ সমান বলছে জি এস বাই এস প্লাস জি প্লাস এস। এর মধ্যে ভুল নেই, নির্ভুল, একদম নির্ভুল, কিন্তু ভালো অ্যান্সার এলো না। ভালো অ্যান্সার কেউ দাও তো দেখি। এটা নির্ভুল, কিন্তু একটা ভালো অ্যান্সার চাইছি। ওয়েটিং, ওয়েটিং অ্যান্ড ওয়েটিং। বলেন বলেন বলেন। আমি কি করতে হবে বলুন, আমি একটা অ্যান্সার পেয়েছি আর একটা ভালো অ্যান্সার চাইছি। সেই অ্যান্সারটা দিতে পারলে ফাইন চকলেট পাবে একটা কার। জিৎ খাবি? জিৎ খাবি? তাহলে, তাহলে আমি তোকে খাওয়াবো দাঁড়া। ট্রেনে যাওয়ার সময় যে চকলেট গুলো পাই না, জি বাই এন। ভেরি গুড। একদম নেট রোধ হবে জি বাই এন। জি বাই এন হবে নেট রোধ। ঠিক আছে, তোমাদের যেহেতু এত দেরি হলো, তাহলে ওই ট্রেনে যেতে যেতে যেগুলো পাওয়া যায় ঝালটক লেবুন জুস, সেগুলো নিয়ে যাবো 1 বস্তা। প্রথমে বিজিতকে হাঁ করে আমি 15-20টা ঢেলে দেবো মুখে। কি করে হবে? দেখো, এইটা দুটো রেজিস্ট্যান্স, একটা রেজিস্ট্যান্স হচ্ছে এস, মানে তো জি বাই এন মাইনাস ওয়ান। তাহলে একটা, তাহলে 1/r ইকুইভ্যালেন্ট সমান 1/g প্লাস এন মাইনাস 1/g। তাহলে 1/g প্লাস n/g মাইনাস 1/g, এটা কাটলো। তাহলে আর 1/r ইকুইভ্যালেন্ট সমান n/g। তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান g/n। গুড। তাহলে আমরা এখানে কতগুলো জিনিস জানতে পারলাম। একটা জানতে পারলাম অ্যামিটার কি জিনিস, গ্যালভানোমিটার থেকে কি করে অ্যামিটার তৈরি করা হয়, শান্টের কনসেপ্ট কি, শান্টের ক্ষেত্রে কি কি ফর্মুলা লাগে, যদি তোমাকে কারেন্ট বার করতে দেয়, এটা দেয়, ওটা দেয়, সেটা দেয়, সব যা দেবে না দেবে বার করে নেবে। এন মানে হচ্ছে আই বাই আইজি। আই যদি বার করতে দেয়, তাহলে এন এর জায়গায় আই বাই আইজি বসাবে। আইজি দেওয়া থাকবে, যা দেওয়া থাকবে যেমন দেওয়া থাকবে পটাপট পটাপট করে নেবে। তারপর আমরা এখান থেকে অঙ্ক করব, তখন বুঝতে কিন্তু খুব সুবিধা হবে। নেক্সট, ভোল্ট মিটার। বলুন। শান্ট মূল বর্তনীর প্রবাহ কমানো বাড়ানো কিছু করতে পারবে না।
মূল বর্তনী তো অনেক বড় ধর, সেটা নিয়ে আমরা আর ভাবছি না, কারণ এমনিই শান্টের রোধ কম। তাহলে শান্টের সাথে প্যারালাল যে থাকবে, তাহলে নেট রোধটা ওই শান্টের রোধের চেয়েও কম হয়ে যাবে। তাহলে বর্তনীতে তেমন কোনো প্রভাব কিন্তু ফেলবে না। মূল বর্তনীতে, মূল বর্তনীতে যদি বর্তনীটা বড় হয়। তোমার প্রশ্নটা বলো, যে আই যেটা সেটা কমবে বাড়বে, ওটা কিন্তু না, আইটা মোটামুটি সেম থাকবে। বোঝা গেল? হুম হুম, দেখো প্রথম ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম, কনফিউশন আমি দূর দূর করে দিচ্ছি, একদম খুব ক্লিয়ারলি শোনো। এটা একটা প্রশ্ন বিজিত করেছে, সেটা হচ্ছে যে আমি এই যে আহ, একটা গ্যালভানোমিটার রয়েছে, তার সাথে আমি শান্ট যদি ইউজ করি, তাহলে এই আই প্রবাহটা কি চেঞ্জ হয়ে যাবে? এই প্রশ্নটা যদি বিজিত করে থাকে, ইট ইজ এ ভেরি গুড কোশ্চেন। প্রথমত হচ্ছে হলে হবে, আমরা ওটা নিয়ে বদার করি না, যদি না আমাদের ওই চেঞ্জটা ক্যালকুলেট করতে দেবে। তাহলে এই শান্ট যুক্ত করলে, এই প্রশ্নটা ভালো প্রশ্ন বলে এটা যদি তুমি করেও থাকো, না করে থাকো, এটাকে আমি প্রথম অ্যাড্রেস করছি। প্রথম প্রশ্ন হচ্ছে শান্ট যুক্ত করলে কি বর্তনীর মূল প্রবাহ, যার মাপার জন্য শান্ট এলো, যার মাপার জন্য এই অ্যামিটারটা এলো, সেই মূল প্রবাহ আই পরিবর্তিত হয়ে যাবে? অ্যান্সার হচ্ছে, যদি যদি মূল বর্তনীর রোধ বড় মানের হয়, বড় মানের হয়, তবে তেমন কোনো পরিবর্তন, তেমন কোনো পরিবর্তন হবে না। তুমি প্রশ্ন করবে হোয়াই, আমি অ্যান্সার দেব যে শান্ট রোধ যেটা এস, সেটা এমনিই ছোট মানের হয়, এমনিই ছোট্ট হয়। তার সাথে জি প্যারালাল শান্টে আমরা তো জানি, প্যারালালে যে ইকুইভ্যালেন্ট রোধ হয় সেটা ছোটর থেকেও ছোট। তাহলে এই যে জি প্যারালাল এস, মানে অ্যামমিটারের যে রোধ, পুরো অ্যামমিটারটার যে রোধ, সেটা জি এর চেয়েও, এস এর চেয়েও কম, এস এর চেয়েও কম। তার মানে আমরা এখানে কি বুঝতে পারি, এস এর চেয়েও যদি কম হয়, তাহলে এটা তো এমনিই ছোট, তার চেয়েও ছোট হচ্ছে অ্যামমিটারের রোধ। তার মানে যদি মূল বর্তনীর রোধ বড় হয়, তাহলে তেমন ওখানে কিন্তু প্রভাব পড়বে না কারেন্টের, আর পড়লেও তাতে আমাদের যায় আসে না, যদি আমাদের ক্যালকুলেট করতে না দেয়। অ্যান্ড উইল নট বদার অ্যাবাউট ইট, উইল নট। ইফ নট গিভেন টু ক্যালকুলেট, যদি ক্যালকুলেট করতে দেয়, তখন আমরা ওটাকে ট্যাক্টফুলি ম্যানেজ করবো, যেমন করে করা যায় তেমন। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, যে প্রশ্নটা তুমি আর একটা করেছো, সেটা যদি করতে চাও, যে দেখো এখানে আপনি গ্যালভানোমিটার দিচ্ছিলেন, এখানে আপনি বলছেন আই কারেন্ট, এখানে আপনি বলছেন আইজি কারেন্ট, এখানে গেল একটা শান্টের মধ্যে দিয়ে প্রবাহ, এস এর মধ্যে দিয়ে কারেন্ট। প্রথমে এটা বললেন 5 অ্যাম্পিয়ার, এটা বললেন 4 অ্যাম্পিয়ার, এটা বললেন 1 অ্যাম্পিয়ার। তুমি মামার বাড়ি পেয়েছেন এরকম ধরনের কিছু জিজ্ঞেস করছো নাকি? হ্যাঁ, দেখো এটা মামার বাড়ি পাইনি, এটা অ্যাকচুয়ালি আমি ধরেই নিয়েছি ওই ধরনের প্রবলেম। এইসব কন্ডিশন বলে টলে বলেছি এস এর মান কত হবে বলো। সুতরাং ওটা গিভেন প্রবলেম, যে প্রবলেমে, যে প্রশ্নে কিছু তথ্য দেওয়া আছে, সেই তথ্যকে তুমি প্রশ্ন করতে পারো না। তোমার অধিকার নাই, আমার অধিকার নেই। বুঝেছো?
ওকে, ভোল্ট মিটারটা জাস্ট 2 মিনিট লাগবে বলে দিই। যদি না বুঝতে পারিস আমি আবার বলে দেবো। ওকে, ভোল্ট মিটার। ভোল্ট মিটারের ফান্ডা হচ্ছে যে এটা স্ট্রাকচারটা কিরকম। ফার্স্ট আমরা দেখি। ফার্স্ট এটা হচ্ছে বিভব পার্থক্য মাপে। বিভব পার্থক্য মাপে। তাহলে যে যন্ত্রটা তৈরি হবে সেটা কেমন ভাবে কানেক্টেড হবে, তাহলে তার আগে কনস্ট্রাকশনটা দেখি। কনস্ট্রাকশন বলছে যে ওখানে যেমন শান্ট যোগ করেছিল প্যারালালি, এখানে বলছে গ্যালভানোমিটারের সাথে সিরিজে। সিরিজে মানে শ্রেণীতে। শ্রেণীতে বিরাট বড় মাপের, বিরাট বড় মানের রোধ আর যুক্ত করলে তা ভোল্ট মিটারে পরিণত হয়। তার মানে দেখতে কেমন? দেখতে কেমন? দেখতে হচ্ছে এইটা হচ্ছে তোমার গ্যালভানোমিটার, আর এইটা হচ্ছে বড় মানের রোধ আর। এবার এই যে পুরো স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই পুরো স্ট্রাকচারটা হচ্ছে তোমার ভোল্ট মিটার। এইটা হচ্ছে তোমার ভোল্ট মিটার। তার দুখানা প্রান্ত আছে, এ একটা প্রান্ত, এই একটা প্রান্ত, এটা এ, এটা বি। এবার আমার প্রশ্ন, এটা বর্তনীর সাথে সিরিজে যুক্ত হবে না প্যারালালি যুক্ত হবে? এটা একটা বর্তনীর সাথে সিরিজে যুক্ত হবে না প্যারালালি যুক্ত হবে? কেন? আর আর প্রথম লাইন থেকে বল। এই প্রথম লাইনে তোমার কিছু সেন্স দিচ্ছে যে প্যারালালি করতেই হবে বিভব পার্থক্য মাপতে গেলে? বিভব পার্থক্য মাপতে গেলে তো হ্যাঁ কি সিরিজে থাকলে কার বিভব পার্থক্য হবে? বর্তনীর তো বিভব পার্থক্য মাপতে পারবো না। সিরিজ বর্তনীর, দেখো এইটা ধরে নাও মূল বর্তনীর অংশ। বর্তনীর অংশ। এবার তোমার এই বিন্দুটা ধরে নাও এ বিন্দু, এই বিন্দু হচ্ছে বি বিন্দু। VA মাইনাস VB ক্যালকুলেট করো, নির্ণয় করো বলেছে। তাহলে কি করবি, ওই জায়গাটা কেটে বাদ দিয়ে দিবি? তোমাকে বলেছে যে একটা ফ্রিজের ভেতরে দুটো যন্ত্র আছে, তাদের মধ্যে বিভব পার্থক্য বার করো। তুমি হাতুড়ি নিয়ে লাগলে ঠুকতে, ফ্রিজের ভিতরটা ভেঙে দিয়ে পালিয়ে গেলে, সেরকম করবো কি আমরা? না কি করব? তাহলে আমাকে যেটা করতে হবে, বিভব পার্থক্য নির্ণয় করতে গেলে দুখানা পয়েন্ট মিনিমাম লাগে। আর সেই দুখানা পয়েন্টে আমি ভোল্ট মিটারটাকে টাচ করে দেবো। এখন ভি লিখছি মানে ভোল্ট মিটার টাচ করে দেবো। তার মানে এটা অ্যাকচুয়ালি কি? তাহলে ভোল্ট মিটার, এই যে ভি লিখেছি, ভি ব্যান্ড লিখেছি, এই ভি ব্যান্ডটা অ্যাকচুয়ালি কি? এই ভি ব্যান্ডটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা গ্যালভানোমিটার, তার সাথে একটা বড় মানের রোধ আর। এই দুটো মিলেই কিন্তু হয়েছে ভি। এই দুটো মিলেই কিন্তু হয়েছে ভি। তাহলে আমার অ্যাকচুয়ালি কিরকম স্ট্রাকচার হবে? ধরে নাও এটা একটা বর্তনীর অংশ, এটা একটা বর্তনীর অংশ। তাহলে কি হবে? এইখানে যদি আমি গ্যালভানোমিটারের রোধ হচ্ছে জি, একটা বিরাট মানের রোধ আর যদি দিয়ে এই বর্তনীর এই দুটো পয়েন্টে যদি আমি টাচ করে দিই, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে বলো তো দেখি, এই যে আই প্রবাহ যাচ্ছিল, সেই আই প্রবাহের ম্যাক্সিমামটা কোন দিকে যাবে? আই প্রবাহের ম্যাক্সিমামটা কোন দিকে যাবে? গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে, নাকি বর্তনীর যে অংশ আছে ওর মধ্যে দিয়ে যাবে? কেন? কেন? হ্যাঁ, তার কারণ এই রোধটা আমরা বলেছি বিরাট মানের। বিরাট মানের রোধ যদি আমরা বলে থাকি, তাহলে ও ভয়ে ওইদিকে যাবেই না কারেন্ট। তাহলে এইদিকে কম কারেন্ট যাবে, কম প্রবাহ।
কম প্রবাহই তো আমি চাই। আমার গ্যালভানোমিটারকে বাঁচাতে হবে। গ্যালভানোমিটার আমাকে আর দেবে না বলেছে স্যার, ওটা দিয়েই করতে বলেছে। তাহলে কম প্রবাহ যদি যেদিকে যাবে সেখানে আমি গ্যালভানোমিটারটাকে রেখেছি। তাহলে মনে করি এইদিকে যে প্রবাহটা, কম প্রবাহটা, সেটা আইজি। কারণ গ্যালভানোমিটারে কাঁটা বিক্ষেপ করে আমি এই কারেন্টটা মাপতে পেরেছি আইজি। বর্তনীতে কি গেল না গেল আমার তাতে কোনো কিছু যায় আসে না। কেন? তার কারণ বর্তনীর এই দুই প্রান্তের মধ্যে ভিএ মাইনাস ভিবি যা, সেটা এই দিকে মাপলেও তা, বর্তনীর বিপরীত দিকে মাপলেও তাই। কারণ বিভব পার্থক্য কিন্তু পথের উপর নির্ভর করে না। আমার যেদিকে সুবিধা আমি সেদিকে মাপবো। আমি জানি গ্যালভানোমিটারের রোধ হচ্ছে জি, আমি জানি বিরাট মানের রোধ হচ্ছে আর, আমি জানি তার মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে আইজি। তাহলে ওহমের সূত্র আমি এই গ্রিনটাই কেন অ্যাপ্লাই করব না বিভব পার্থক্য মাপার জন্য? তাহলে আমি উপরের গ্রিন পার্টটার জন্য, যেটা প্রিয়ন্তন প্রথমে বলেছে, সেটা আমি শেষে বললাম। প্রিয়ন্তন গট ইট? তাহলে ভিএ মাইনাস ভিবি সমান, বিভব পার্থক্য মাপতে গেলে আমার কোন অংশ দিয়ে আমি মাপছি সেটা ইম্পর্টেন্ট নয়, প্যারালালি যে কোনো পার্ট দিয়ে ক্যালকুলেট করতে পারি। তাহলে কত হবে? তাহলে নির্ণেয় বিভব প্রভেদ, নির্ণেয় বিভব প্রভেদ ভিএ মাইনাস ভিবি, এটাকেই আমি নাম দিলাম ধরে নাও ভি, সমান হবে আইজি কারেন্ট কিন্তু নেট রোধ কত হবে? সে যদি নেট রোধ কত হবে এর মধ্যে দিয়ে, একটা আছে জি রোধ, একটা আছে আর রোধ, তাহলে কত হবে? ভেরি গুড। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট গেল আইজি, এর মধ্যে দিয়ে কারেন্ট গেল আইজি। তাহলে এইখানে হবে জি প্লাস আর, আইজি ইন্টু জি প্লাস আর। তোমাদের কারোর এক্সট্রা নাম নিচ্ছি না মানে কেউ রাগ করো না, কিন্তু আমার গলা টলা দাবিয়ে দিও না, ঠিক আছে? তা দেখো এখানে হচ্ছে যে এইটাকে আমরা যদি ভেঙে লিখি, তাহলে ভি সমান আইজি ইন্টু জি প্লাস আইজি ইন্টু আর যদি আমি করি, আর এইটাকে যদি আমরা ধরে নাও নানা রকম নাটক করে, এটাকে ভি জিরো ধরে অনেক সময়। ভি জিরো যদি ধরি, ও বলেইনি, সরি, ঠিক আছে, এখানে ক্যালকুলেশন ওরা করেনি, আমি করে দিচ্ছি। এটা যদি ভি জিরো ধরে থাকি, তাহলে ভি জিরো সমান আমরা লিখতে পারছি, ভি জিরো সমান ধরে নাও আইজি ইন্টু জি, মানে কি গ্যালভানোমিটারের দুই প্রান্তের বিভব প্রভেদ, গ্যালভানোমিটারের দুই প্রান্তের বিভব প্রভেদ। যদি আমরা এটাকে ধরে নিই, তাহলে আমরা কি লিখতে পারি? ভি সমান ভি জিরো প্লাস আইজি ইন্টু আর। তাহলে এবার ভি/ভি জিরো যদি করি, সমান আমি পাবো ভি জিরো সমান আমি পাবো প্লাস পাবো আইজি ইন্টু আর/ভি জিরো। আবার ভি জিরো মানে এর ভি জিরো না বলে ভিজি লিখতে পারি, ভিজি গ্যালভানোমিটারের মধ্যে গ্যালভানোমিটারের বিভব প্রভেদ। তাহলে ভিজি সমান কি? আইজি ইন্টু জি। তাহলে বসিয়ে দিই, এটা তো 1 হয়ে গেল। তাহলে ভি/ভিজি কে বলা হয় আবার এখন এন, এটা হচ্ছে বিভব গুণক। মানে কি? মানে হচ্ছে আমি কত বিভব পার্থক্য মাপলাম বাই গ্যালভানোমিটারের কত বিভব পার্থক্য মাপা যায়, সেই বিভব গুণক হচ্ছে 1 প্লাস আইজি ইন্টু আর ডিভাইডেড বাই আইজি ইন্টু জি। তাহলে আইজি আইজি কেটে গেল। তাহলে এখান থেকে আমি পাচ্ছি এন প্লাস ওয়ান সমান এন সমান 1 প্লাস আর বাই জি। তাহলে কত মানের রোধ যোগ করতে হবে? কত মানের রোধ যোগ করতে হবে গ্যালভানোমিটারের সাথে? আর বাই জি সমান এন মাইনাস ওয়ান। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে জি ইন্টু এন মাইনাস ওয়ান। এটা হলো এটা হলো গ্যালভানোমিটারের সাথে কত মানের রোধ যোগ করতে হবে যদি জিজ্ঞেস করে, তাহলে এন এন গুণ গ্যালভানোমিটারের প্রশ্ন হবে এরকম গ্যালভানোমিটারের বিভব অনুমোদিত, গ্যালভানোমিটারের দুই প্রান্তে অনুমোদিত বিভব পার্থক্যের বিভব পার্থক্যের এন গুণ বিভব পার্থক্য
মাপতে হলে, বিভব পার্থক্য পরিমাপ করতে হলে, পরিমাপ করতে যে ভোল্টমিটার ব্যবহার হবে, ভোল্টমিটার প্রয়োজন, তাতে গ্যালভানোমিটারের সাথে, গ্যালভানোমিটারের সাথে কত মানের রোধ শ্রেণীতে যোগ করতে হবে? অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? এক্ষুনি করলাম। আর সমান, আর সমান, বলো, জি ইন্টু n মাইনাস ওয়ান। যেখানে, যেখানে n সমান হচ্ছে তোমার ভি, যে ভি n গুণ ভি, এই বিভব পার্থক্য ভি, আর এটা হচ্ছে দুই অনুমোদিত বিভব পার্থক্য হচ্ছে ভিজি। তাহলে এইটা হচ্ছে ভি বাই ভিজি। এইটুকু বলবে, তোমাকে এই ফর্মুলা বসাতে হবে, পট করে হয়ে যাবে গোল করে। তাহলে এখানে 1 নাম্বার প্রশ্ন, প্রশ্ন 1, প্রশ্ন 1 হচ্ছে ভোল্টমিটার, প্রশ্ন লিখছি না, আমি পয়েন্ট লিখে দিচ্ছি। ভোল্টমিটার বর্তনীতে প্যারালালি কানেক্টেড হয়, গ্যালভানোমিটারের সাথে, গ্যালভানোমিটারের সাথে বড় মানের রোধ আর যুক্ত করলে, শ্রেণীতে, শ্রেণীতে যুক্ত করলে ভোল্টমিটার তৈরি হয়। আর সমান হচ্ছে জি ইন্টু এন মাইনাস ওয়ান। এবার আমাকে বলো, লাস্ট প্রশ্ন, লাস্ট পয়েন্ট, এবং 1 মিনিট, ভোল্টমিটারের রোধ কত? ভোল্টমিটারের রোধ সমান কত? ভোল্টমিটারে কি কি আছে? গ্যালভানোমিটার প্লাস বড় রোধ আর, তাহলে রোধ কত হবে ভোল্টমিটারে? মানে কত? এন জি হবে। তাহলে আর ভি ভোল্টমিটার সমান হবে জি প্লাস জি ইন্টু এন মাইনাস ওয়ান, সমান হবে জি প্লাস এন জি মাইনাস জি। কেটে কেটে গেলে এইখানে অ্যান্সার হবে এন ইন্টু জি। এই যে পয়েন্টগুলো, এগুলো ইম্পর্টেন্ট। আজকে তোমাদের 2 মার্কস আমি দিয়ে দিলাম। টুডেজ ক্লাস যদি প্রথমে আমি 10 মিনিট তোমাদেরকে জ্ঞান না দিতাম, তাহলে ঠিক টাইমেই হতো। টুডেজ ক্লাসে অ্যাটলিস্ট 2টি প্রশ্ন আসবে, অ্যাটলিস্ট 2টি প্রশ্ন আসবে। চলো, গুড নাইট। অনেক রাত্রি হয়ে গেল। তোমরা ভালো করে পড়ো, চেপে চেপে পড়ো, ফিজিক্স প্রচুর পড়ো। কারণ ফিজিক্স যদি বাই চান্স তোমাদের টেনশন শুরু করে দেয়, তাহলে কিন্তু বায়োলজি ফায়োলজি কান দিয়ে ফিনকি দিয়ে বেরিয়ে চলে যাবে। তো ফিজিক্স আর ম্যাথামেটিক্স রোজ পড়ো। ওকে, চলো টাটা, গুড নাইট।